অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তানশানের পাপা। ভেবেছিলাম ওদের হারিয়ে ফেলবো। আমি জিতে গিয়েছি তানশানের পাপা। আমি আবার 3টা সন্তানকে আজ নিজের করে পেয়ে গিয়েছি। তানশান আমায় মা বলে ডেকেছে। তপবন অশ্রুসজল নয়নে সত্যিকার অর্থে ছোট্ট মেয়েটিকে জিততে দেখলো। মেয়েটি ললাট বরাবর ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, এটা তোমার দীর্ঘ মাতৃত্বের হক ছিল, আজ না হোক কাল পেতেই। এটা তোমার প্রাপ্য। রূপকথা বদ্ধ নেত্রে অনুভব স্পর্শটুকু। সন্তান জন্মদানের ফলে দেহের ভিতরে সকল কষ্টগুলো যেন স্পর্শটুকু শুষে নিয়েছে। সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে লড়াই করার জন্য একটা কারণ উপহার দেয়। সেখানে রূপকথা জীবনের সাথে লড়াই করার জন্য একটা নয় বরং অজস্র কারণ রয়েছে। তার স্বামী, তার সন্তানরা, তার মা, তার বোন, তার গোটা পরিবার যারা তাকে ভালোবাসে, তারা সবাই এই রূপকথার শক্তি। জীবন যতবার তার পরীক্ষা নেবে সে লড়াই করবে। এই মানুষগুলোর জন্য নিজের দুই গালের সাথে বাচ্চাদের ছোট ছোট মসৃণ মখমলের ন্যায় গাল দুটো মিশিয়ে রেখেছে রূপকথা। তপবন স্ত্রীর কালচে চোখের নিচ, ভাঙা চোয়াল ভঙ্গুর দেহ পানে মায়া ভরা নয়নে তাকিয়ে আছে। কতটা ধকল গিয়েছে সে ধারণা করতে পারছে না। কিভাবে এই ধকল কমাবে তাও বুঝতে পারছে না। মনে হচ্ছে জগতের কোনো কিছুই এই কষ্টে সুরাহা করতে পারবে না। সে বলল, এই বছর পরীক্ষা দেওয়া লাগবে না, আগামী বছর দিও। বদ্ধ নেত্রে নিজের অস্তিত্ব অনুভব করতে করতে এই রূপকথা দৃঢ় কণ্ঠে বলল, আমার বাচ্চারা কখনোই আমার পিছু টান ছিল না। তারা আমার শক্তি। আমি পরীক্ষা দেব। সারা বছর বই যা পড়েছি তাই লিখে আসবো। তাতে যা রেজাল্ট আসবে তাতেই আমি সন্তুষ্ট। মেয়েটার দৃঢ় কণ্ঠে তপবন আর কিছু বলার মতো খুঁজে পেল না, মেনে নিল। রূপকথা জিজ্ঞাসা করলো, ওদের নাম রেখেছেন? হুম, তুমি রাখবে। আপনার কোনো পছন্দ নেই? তোমার পছন্দই আমার পছন্দ। রূপকথা মৃদু হাসলো। তারা জানতো না তাদের বাচ্চাদের জেন্ডার। বলল, তানশান কোথায়? বাইরে বসে আছে, তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। ডাকুন ওকে। তানশানকে ডাকলো। কেবিনে ঢুকতেই মায়ের চোখে চোখ পড়তে সে গাম্ভীর্যতা ভেঙে মৃদু হাসলো। রূপকথা তার হাত আঁকড়ে ধরে বলল, চোখ মুখ শুকিয়ে গিয়েছে, কান্নাকাটি করেছো? তানশান না বোধক মাথা নাড়ল। রূপকথা কপাল কুঁচকে বলল, কি মিথ্যে কথা! আল্লাহ নারাজ হয় মিথ্যে বললে। তানশান গলা খাকারি দিল। ভুলটা সংশোধন করে মিনমিনে স্বরে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তাহলে সোজা সাপটা বলো যে তুমি কেঁদেছিলে। তানশান ভ্রু কুঁচকে নিল। অসুস্থ অবস্থায় ও কেমন নাছোড় বান্দার মতো তার পিছে লেগে আছে। সে বলল, আমার বলা না বলেই কি যায় আসে। রূপকথা গাল ভরে হেসে বলল, আমার জন্য তোমার কাঁদতে দেখলে আমার বুকের ভেতর শান্তি লাগে। হাউ সিলি। তানশান অস্ফুট স্বরে কপাল কুঁচকে বিড়বিড় করল। রূপকথা তার কথায় পাত্তা না দিয়ে বলল, ওদের নাম কি রেখেছো? আমি রাখিনি, কেন? তুমি রাখবে বলে। রূপকথার কর্ণদ্বয় শীতল হয় তুমি সম্বোধনটুকু শুনতে। সে বাঁকা চোখে চেয়ে বলল, তবে কি আমি নাম রাখবো? তানশান নীরবে মাথা নেড়ে সায় জানালো। তপবন বুকে হাত গুজে মা ছেলের কর্মকাণ্ড দেখছে। রূপকথা মিটিমিটি হেসে বাচ্চাদের দেখতে দেখতে বলল, বুনুর নাম তবে তাতুই রাখা যায়। আর ভাইয়ের নাম আহ সহসা গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা তানশানের দৃষ্টি সরু হয়ে আসলো। ভ্রু কুঁচকে একাকার হয়ে গেল রূপকথাকে মিটিমিটি হাসতে দেখে। সেকেন্ড সময়ের ব্যবধানে তানশান নিজের আশ্চর্যের রেশ কাটিয়ে তেতে উঠল মায়ের উপর। দিস ইজ নট ফেয়ার মাম্মা। তুমি আমার ব্যক্তিগত ডায়েরি চেক করতে পারো না? কারণ অনুমতি ব্যতীত তার ব্যক্তিগত জিনিস দেখা অপরাধ। রূপকথা মিটিমিটি হাসি ছেড়ে এবার খিলখিলিয়ে হেসে উঠল তানশানকে রেগে যেতে দেখে। তপবন তখনও অবুঝ পানে তাকিয়ে আছে। অবুঝ কণ্ঠে বলে উঠল, তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তানশান ক্ষিপ্ত কণ্ঠে বলল, পাপা, এই নাম দুটো আমি ঠিক করে রেখেছিলাম ভাই বোনের জন্য। আমার ডায়েরিতে এই দুইটা নাম লেখা ছিল, আর সেটা আমার অনুমতি ছাড়া আমার ডায়েরি পড়েছে। রূপকথা ফোরন কেটে বলল, আমি পড়বো না তো কে পড়বে? টমাটো? টমাটো শুনতেই তানশান একদম চুপসে গেল। কঠিন চোখে তাকালো মায়ের দিকে। ছেলেকে একটা শব্দে চুপ করাতে পেরে রূপকথা বিশ্বজয়ের হাসি হাসলো। দুজনের নীরব দ্বন্দ্ব দেখে তপবন না চাইতেও হেসে ফেলল। ডানে বামে মাথা নেড়ে বলল, তোমরা দুজন ইশারা ইঙ্গিতে কিসের এত বোঝাপড়া করে আমি বুঝি না, কিন্তু নাম দুটো খারাপ না, বরং ভীষণ আদুরে। রূপকথা খলবলিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, আমারও খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তবে আমার সারাদের নাম হলো তানশান শিকদার আর তত্ত্ব শিকদার। তপবন হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এসে ছেলে মেয়েকে নিজের কোলে তুলে নিয়ে বলল। তানশানের মুখেও হাসি ফুটে উঠল। সে বিগত মাসগুলোতে এই নামগুলো ঠিক করেছিল। ভাই বোন কিংবা বোন ভাই, ভাই ভাই যেই হোক না কেন, সব নাম তার কাছে ঠিক করা ছিল। কিন্তু কখনো কাউকে বলেনি, কারণ সবার নিজস্ব পছন্দ রয়েছে। কিন্তু কখনো ভাবেনি বাবা মা তার একার পছন্দকে এতটা গুরুত্ব দিবে। তানশান হয়তো এখনো মনস্তাত্ত্বিকভাবে বুঝে উঠতে পারেনি তার বাবা মা তার জন্য যে কোনো পর্যায়ে নিজে খুইয়ে দিতেও কুণ্ঠাবোধ করবে না।
সেখানে ঠুনকো নাম কি বা এমন বড় বিষয়। তানসানের আনন্দে রিয়াত্তা রইল না। ভাই বোন জুড়ে সব জায়গায় নিজের বিচরণ দেখে তার ভাই বোন এতটুকুই ইদানিং তার সকল প্রশান্তির কারণ। একে একে পরিবারের সকলের ভিড় জমালো হাসপাতালের কক্ষটিতে। সুপটুকু দেশ বিদেশের সকল প্রিয়জনদের মাঝে বেটে নেওয়ার আনন্দে মেতে উঠল চিরচেনা সেই ইমরোজ শিকদার। ইদানিং হারিয়ে গিয়েছে। ইদানিং নয়, যেদিন থেকে ইমরোজ মৌনতা নায়েল নামক সুখময় জীবনকে আনুষ্ঠানিকভাবে অন্য কারোর হাতে দেখেছে সেদিনের পর থেকে ইমরোজ আর তড়পায় না, অভিযোগ করে না, সুখের জন্য হাহাকার করে না। শুধু অস্বাভাবিকভাবে সর্বশান্ত হয়ে গিয়েছে বুকের ভেতরে বয়ে চলা দুঃখের অতলে। জীবন যখন শেষ আশাটুকু হারিয়ে ফেলে তখন মানুষের কেবল নিঃশ্বাসের উপর বেঁচে থাকে। ওই বেঁচে থাকায় কোনো ভালোবাসা, সুখ, আনন্দ, চাওয়া পাওয়া, চাহিদা, অনুভূতি কিছুই থাকে না। ইমরোজ ইদানিং এমনই এক অনুভূতিহীন জড়বস্তুতে পরিণত হয়েছে যার মধ্যে কোনো চাওয়া পাওয়া কিংবা বাঁচার তাগিদ নেই। দুঃখের ভার যে এতটা বিদঘুটে তা কখনোই ভাবেনি ইমরোজ, কিন্তু যখন বুঝলো তখন সব শেষ। হোটেলের কালো কুচকুচে কাঠের বেঞ্চিতে বসে থাকা ইমরোজ ধ্যানচ্যুত হলো হ্যাংলা পাতলা ছেলেটা দুটো পরোটা আর ভাজি সামনে রাখতেই। খাবারগুলো দেখতেই গলায় তিক্ত স্বাদ জন্মালো। এগুলো সে খেতে পারে না, কিন্তু তবুও তাকে খেতে হয়। ঠিক যেমনটাই বিদঘুটে জীবন, সে বয়ে চলতে পারছে না, তবুও তাকে বয়ে চলতে হয়। ভীষণ অনীহা সত্ত্বেও ইমরোজ খাবার মুখে নেয়। তন্মধ্যে ফোনের টোন বাজলো, সাথে সাথে তার বুকটা কেঁপে উঠল। ইদানিং ফোনটা জানান দেয় সে পৃথিবীতে কত একা, জগতে সবাই কত সুখী, অথচ তার সব থেকেও নেই। সে বড্ড সাহস করে ফোনটা অন করলো। বড় ভাইজানের যমজ সন্তান হয়েছে, পরিবারের সকলে অভিনন্দন জানাচ্ছে, একসাথে গ্রুপ কলে আড্ডা দিচ্ছে, তার ছবিও সেখানে রয়েছে। কিন্তু এর মধ্যে সেই কোথায়? এই এক প্রশ্ন মনে জাগতে আর খাবার গিলতে পারল না ইমরোজ। গলায় দলা পাকিয়ে যাওয়া দুঃখদের নীল ব্যথা বাড়তেই সে হাত মুছে খাবারটা দূরে ঠেলে দিল। ইমরোজকে খাবার না খেয়ে বেরিয়ে যেতে দেখে হ্যাংলা পাতলা ছেলেটা ভ্রুকুচকে বলল, খাওন খাইবেন না ভাইজান? না, খিদে মরে গিয়েছে, এই নাও টাকা। সে বিল শোধ করে অলস দেহে বেরিয়ে আসে। হাইওয়েতে দৃষ্টি গন্তব্যহীন, তার যাওয়ার জায়গা নেই, তাকে ভালোবেসে আগলে নেওয়ার মানুষ নেই, সে বেঁচে আছে কিনা এতটুকু জিজ্ঞাসা করারও মানুষ নেই সুবিশাল পৃথিবীতে। তাই সে এমন এক গন্তব্য বেছে নিল যেখানে জীবনের হিসাব নিকাশ শেষে সবাইকে যেতেই হবে। হোটেলের হ্যাংলা পাতলা ছেলেটা বড় চকিতে ব্যস্ত হাতে পরোটা ভাজছিল। ভাজতে ভাজতে আনমনে রাস্তার দিকে তাকালে তার ভ্রু কুচকে গেল একটা ইজি বাইক আর দ্রুতগামী প্রাইভেট কারের অস্বাভাবিক সংঘর্ষে। সেকেন্ড সময়ের ব্যবধানে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল প্রাইভেট কারের নিচে একটা লোককে পড়তে দেখে। ছেলেটা হাতের পরোটা ছুঁড়ে মেরে চেঁচিয়ে উঠল, আরে আরে এই ভাইজান! বলেই ছেলেটা উদ্ভ্রান্তের মতো ছুটতে লাগলো রাস্তার দিকে। লোকটা তো বলেছিল তার খাওয়ার ইচ্ছা মরে গিয়েছে, কিন্তু বাঁচার ইচ্ছাও যে মরে গিয়েছে তা তো বলেনি। 186 দিন পরের গল্পটি একটু অন্যরকম। সৃষ্টিকর্তা কখনো তার বান্দার প্রত্যাবর্তনকে ফিরিয়ে দেন না। সৃষ্টিকর্তা কখনোই অন্যায়কে জিততে দেন না। সৃষ্টিকর্তা কখনোই মায়ের জন্য করা সন্তানের প্রার্থনা ফিরিয়ে দেন না। সৃষ্টিকর্তা শুধু সঠিক সময়ে সকলের কর্মের ফল দান করেন। মৌনতা, জীবন দ্বিতীয়বার মৌনতাকে পিছু ডাকলো। আরও একবার বাঁচতে চাওয়া মেয়েটি জীবনের সেই ডাকে সাড়া দিয়ে ফিরে তাকালো, ঠিক যেন এক বিধ্বংসী প্রলয়ে পার করে আসা অবসন্ন নাবিক। তার চোখে মুখে যুদ্ধের শেষ চিহ্ন। এক শান্ত বিধ্বস্ত নীরবতা চাহনিতে কাজল টানা স্বচ্ছ নেত্রে মৃদু হাসির ঝিলিক ফুটে উঠল। ক্ষীণস্বরে বলল, ইয়েস ডক্টর। ডাক্তার অ্যারন, সীমার সহকারী আরও 3 জন ডক্টর এগিয়ে এলেন। প্রত্যেকের চোখে মুখে দীর্ঘ এক লড়ার ক্লান্তি। তোমার হাজবেন্ড কোথায়? হয়তো জবে। আমার মনে হয় সে আসার পর তোমার রিপোর্টগুলো নিয়ে আলোচনা করলে ভালো হতো। বিছানায় পা ঝুলিয়ে বসা মৌনতার চোখে মুখে দৃঢ় উদ্দীপ্ততাকে শক্তকে আগলে নেওয়ার সে মৃদু হেসে বলল, এনি ব্যাড নিউজ ডক্টর? আমরা কি এমনটা বলেছি? মৌনতা হাসির আড়ালে লুকিয়ে থাকা ভয়গুলোকে অবমুক্ত করে দিল। বলল, আমি চাই না রিপোর্টের রেজাল্ট সে আগে জানুক। কিন্তু আমরা তার প্রতিক্রিয়া দেখার জন্য খুবই উদ্গ্রীব ছিলাম। আমি তাকে আরও একবার কষ্টের বিনিময়ে কষ্ট পেতে দেখতে চাই না। মৌনতা ক্ষীণ স্বরে বলল। ডাক্তার অ্যারন স্মিত হেসে বললেন, কষ্টের পরে সুখ আসে তা কি তুমি জানো না? তোমায় কে বলল রিপোর্ট তাকে আবার কষ্ট দেবে? মৌনতার চোখে মুখে অসহ্য কৌতূহল ছুঁয়ে গেল। সে সতর্ক দৃষ্টি ফেলে বলল, দেবে না? ডাক্তার অ্যারন না বোধক মাথা নাড়লেন। হাতের ফাইলটা থেকে কাঙ্ক্ষিত রিপোর্টগুলো বের করে বিশ্বজয়ের হাসি নিয়ে বললেন, আমরা আমাদের লড়াইয়ে জিতে গিয়েছি। কনগ্রাচুলেশন মৌনতা, ইটস নেগেটিভ। পরপরই বিস্তারিতভাবে জানিয়ে বললেন, তোমার বোন ম্যারো এবং এমআরডি টেস্টের রিপোর্ট অনুযায়ী তুমি এখন এমআরডি নেগেটিভ কমপ্লিট রেমিশন এ আছো। সহজ করে বললে তোমার শরীর এখন
আর লিউকেমিয়ার কোনো কোষ অবশিষ্ট নেই। আর সবচেয়ে আনন্দের বিষয় হলো তোমার শরীরে এখন 100% ডোনার কাইমেরিজ দেখা যাচ্ছে। অর্থাৎ দাতার দেওয়া সেই সুস্থ কোষগুলো এখন তোমার শরীরে পুরোপুরিভাবে স্থাপিত হয়ে গিয়েছে। সেখানে নতুন এবং বিশুদ্ধ রক্ত তৈরি হচ্ছে। প্লাটলেট কাউন্ট আশানুরূপভাবে বাড়ছে। অবশেষে যুদ্ধ শেষ। এবার বুঝি সন্তানের সাথে তার দূরত্ব ঘুচবে। এবার বুঝি কেউ একজন একটু প্রশান্তি ভরা ঘুমে আচ্ছন্ন হবে। শ্রান্ত নারীটির চোখের কোল ঘেঁষে এক ফোঁটা অশ্রু গড়ালো। নাসারন্ধ্র থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। মৌনতা ফ্যাসফ্যাসে কণ্ঠে বলে উঠল, আমি কি এখন চিরতরে ছুটি পাবো এখান থেকে? উষ্ণ নিঃশ্বাস ফেললেন ডক্টর। সাময়িক উল্লাসকে নষ্ট করলেন না, মৃদু হেসে বললেন, ছুটি পাবে, কিন্তু তোমার রেগুলার আমাদের চেক আপের মধ্যে থাকতে হবে। একদম স্বাভাবিক জীবনে ফিরতে তোমার আরেকটু সময় লাগবে। আপাতত যেতে পারি প্লিজ? আজ 1.5 বছরের বেশি কেউ একজন একটা রাত শান্তিতে ঘুমাতে পারিনি। মৌনতা ছলছল নেত্রে চেয়ে বলল। ডক্টর ঘন ঘন মাথা নেড়ে বললেন, হ্যাঁ, অবশ্যই। মৌনতা ঘাড় কাত করে তাকালো সদর দরজার দিকে। ওপারে থাকা কিছু অশ্রুসিক্ত মুখ পানে চেয়ে সে মৃদু হাসলো, ফিসফিসিয়ে বলল, একদিন বলেছিলাম সৃষ্টিকর্তা যদি এই দরজার উপরে যাওয়ার অনুমতি না দেয় তবে আমার প্রতি কোনো আক্ষেপ না রাখতে। কিন্তু সেদিন বলা হয়নি সৃষ্টিকর্তা যদি দরজার ওপারে যাওয়ার অনুমতি দেয় তবে আপনাকে আক্ষেপ রাখার কোনো সুযোগ দেব না। ডক্টর অনুমতি দিতেই রোজ ছুটে গিয়ে আছড়ে পড়ল রুগ্ন নারীটির বুকে, ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি জিতে গিয়েছো মনুবু। আমি জানতাম আমার মনুবু কখনো হারতেই পারে না। নিশান্ত হনহনিয়ে কেবিনে ঢুকে হস্তক্ষেপ করে বলল, এই সিস্টার ফ্লাওয়ার, ভাবি একা শুধু জেতেনি, আমার ব্রো জিতেছে। রোজ কাঁদতে কাঁদতে হেসে ফেললো, মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার খ্যাপা সার ভাইজান জিতে গিয়েছে। নিশার চোখের পানি মুছে মনতার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমার আম্মা জিতে গিয়েছে। বলেছিলাম না, সৃষ্টিকর্তা কখনোই আমাদের কর্মফল দিতে ভোলে না। পরপরই আক্ষেপে সুরে বলল, এ রোজকে কেন এত সুখময় মুহূর্ত থেকে বঞ্চিত করলি? ও এখানে থাকলে পুরো হাসপাতাল মাতিয়ে ফেলতো। তোকে দেখলে কত খুশি হতো। মৌনতা স্মিত হেসে বলল, সে যেভাবে আমায় দেখলে খুশি হবে আমি সেভাবেই তার সামনে যাব খালামণি। সুইমিং স্যুট পরিহিত নাইল ফুপিয়ে কাচ্ছে, ফোপাতে ফোপাতে বলল, হাই কান্ট। এরোজ ম্লান হেসে তার দুগাল আঁকড়ে ধরে ঠোঁট ছুঁয়ে দিল, দৃঢ় কণ্ঠে বলল, ইউ ক্যান সুইটহার্ট। নাইল নাক মুছতে মুছতে বাকি প্রতিযোগীদের দিকে আঙ্গুল তাক করে বলল, ওরা সবাই 50 সেকেন্ডের আগে পুল ক্রাশ করতে পারে, কিন্তু আমি পারি না। আর 50 সেকেন্ডের আগে পুল ক্রাশ করতে না পারলে আমি জিতবো না। জিততে হবে না, পরের বছর জিতবো আমরা। তুমি শুধু এই বছর ভালো করে সাঁতার কাটতে শেখো। বাবার মন ভুলানো কথায় ভুলল না নাইল। মাথা নুইয়ে নিল, থুতনি ঠেকলো বুকে, ক্রন্দনরত গলায় বলল, কিন্তু আমি জিততে চাই। এরোজ হতাশার নিঃশ্বাস ফেলে সুইমিং ট্রেনারের দিকে তাকালো। সে মৃদু হাসলো। নাইল সাঁতার কাটতে এখন বেশ পটু হলেও 50 সেকেন্ডের মাঝে একটা পুল ক্রস করা তার জন্য কষ্টসাধ্য। কিন্তু আগামী সপ্তাহে তার প্রি স্কুলে এমনই একটা সাঁতার কাটার প্রতিযোগিতা রয়েছে, যেখানে 50 সেকেন্ডে একটা পুল ক্রস করতে হবে। ট্রেনিং এর সময় শেষ। স্টুডেন্টস পুল থেকে উঠে চলে গেল, ট্রেনারও চলে গেল। এরোজ নিজের জগার্স আর টি শার্টের পানে এক পলক চেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি জিতবে। ফাইনাল চলে গিয়েছে। নাইল ব্যর্থতা সুরে বলল। এরোজ মৃদু হেসে বলল, তোমার একমাত্র ট্রেনার আমি। জগতের সবাই তোমায় ছেড়ে চলে গেলেও এই ট্রেনারের কোনো সাধ্য নেই তোমায় ছেড়ে চলে যাওয়ার। কাম অন, এসো আমরা দুজনে মিলে প্র্যাকটিস করব। নাইল কান্না থামিয়ে মুখ তুলল, জিজ্ঞাসা করলো, তুমি শেখাবে? ইয়া, আই এম কোয়াইট গুড অ্যাট সুইমিং। এরোজ নিশান্তকে ফোন দিতে দিতে বলল। নিশান্ত এলো 15 মিনিটের মাথায়, তার হাতে একটা ব্যাগ। এরোজ সেই ব্যাগ থেকে শর্টস বের করতে করতে বলল, হাসপাতালে গিয়েছিলে একবারও? নিশান্ত আর চোখে তাকালো, বলল, বাড়িতে যাবে না ব্রো? রোজ পোশাক পরিবর্তন করতে করতে বলল, না, আজ তো আর বাড়িতে যাব না। নায়েলকে প্র্যাকটিস করাবো। তা করাতে করাতে 8টা বেজে যাবে। তারপর ওকে তোদের কাছে দিয়ে আমায় একটু অফিসে যেতে হবে। তারপর হাসপাতালে যাব, ওখানেই থাকবো। নিশান্ত মাথা চুলকে নিভন্ত স্বরে বলল। ও,
তার পেটের মধ্যে গুড়গুড় করছে। কেউ তাকে কোনো কিছু বলতে নিষেধ করলে সেই কথাটা বলার জন্য তার মধ্যে অদ্ভুত অস্থিরতা কাজ করে। সে উসকুস করছিল, তখনই তার ফোনের টোন বেজে উঠল। স্ক্রিন অন করতে রোজের মেসেজ ভেসে উঠল। খবরদার নিশান্তর বাচ্চা, মুখ থেকে একটা কথাও যদি বের হয় তোর ইয়ে কেটে আরো একবার সুন্নতে খাতার অনুষ্ঠান খাবো। কত বড় খচ্চর! নিশান্ত দাঁতে দাঁত চেপে ফোনটা বন্ধ করলো। এরোজ তার মুখের ভাবভঙ্গি দেখে ভ্রু কুঁচকে বলল। কি হয়েছে? নিশান্ত বলল, তোমার বোনটা চিড়িয়াখানার একটা উদ্ভট প্রজাতির প্রাণী ব্রো। ওর নাম তোমরা কোন জ্ঞানে ফুল রাখলে, তা আবার গোলাপ? এরোজ তার মুখের উপর নিজের ঘরমাক্ত টি শার্টটা ছুঁড়ে মেরে বলল। ও আমাদের ফুল, মুখ সামলে কথা বলবি। ব্রো, ওটা একটা জঙ্গলি বিল্ডিং, কথায় কথায় বৃষ্টি হুমকি দেয়। বাই দ্য ওয়ে, তোমার বডি থেকে এত সুন্দর স্মেল কেন আসে? আমি ছেলে হয়ে সিডিউস হয়ে যাচ্ছি। কি ইউজ করো আমি একটু বলো না? এরোজ ঘাড় কাত করে বিতৃষ্ণা ভরা দৃষ্টি ফেললো, তাতে দাঁত চেপে বলল। আমার যেন জুতা ছুঁড়ে মারতে না হয় নিশান্ত। ব্রো সিরিয়াসলি, তোমার বডি থেকে নেশা দেওয়ার স্মেল আসে। এর জন্য সেদিন ভাবি তোমার টি শার্টের নাক থেকে ঘ্রাণ নিচ্ছিল। এরোজ এবার আর চোখে তাকালো, সতর্ক কণ্ঠে বলল। সত্যি? সত্যি। কি ইউজ করো বলো না? তা তোকে কেন বলবো? এটা আমার পার্সোনাল সিক্রেট। সিক্রেটটা বললে আমার গার্লফ্রেন্ডও আমার প্রতি সিডিউস হয়ে যেত ব্রো, প্লিজ। গোবরের সাথে ন্যাপথলিন মিশিয়ে গায়ে মাখবি রোজ, দেখবি তোর গা থেকেও এমন সুঘ্রাণ আসবে। বলে এরোজ উদাম দেহে পুলে নেমে গেল। নিশান্ত রক্তচক্ষু নিয়ে তাকালো তার পানে। দুই ভাই বোন দুজনেই খচ্চর। এরোজের ঠোঁটে লেগে আছে মিটিমিটি হাসি। মৌনতা তার ঘ্রাণ পছন্দ করে, এতটুকুই তার মুড বানিয়ে দিল। তন্মধ্যে মাথা ডুবিয়ে সাঁতার কাটতে থাকা নায়েলের মাথা ঠেকলো এরোজের বুকে। নায়েল পানি থেকে মাথা তুলিয়ে খিলখিলিয়ে হেসে হেঁটে বলল। ও পাপা, আই গট ইউ। এরোজ তাকে বুকে জড়িয়ে নিয়ে ভেজা মুখটিতে চুমু দিয়ে বলল। ইয়েস, ইউ গট মি। নায়েল বাবার অসমতল খাঁচকাটা বুকে মুখ ডুবিয়ে দিল। লম্বা শ্বাস টেনে নিয়ে মুগ্ধ চিত্তে বলল। কি সুন্দর ঘ্রাণ। এরোজ আর নিশান্ত সহসা হেসে উঠল শব্দ করে। নায়েল স্বভাবতই শুরু থেকে তার গায়ের সুঘ্রাণ পছন্দ করে। কাছে আসলে এভাবে বুকে মুখ ডুবিয়ে দিয়ে সুর টেনে বলবে। কি সুন্দর ঘ্রাণ। সে মেয়ের থুতনি চেপে বলল। আপনার পছন্দ পাপার গায়ে সুগন্ধ খুব। নায়েল চঞ্চল কণ্ঠে বলে আবার সাঁতার কাটতে শুরু করলো। নিশান্ত ঝিমুতে ঝিমুতে বলল। ব্রো তাড়াতাড়ি বাড়ি চলো। বললাম না আজ বাড়ি যাব না? বারবার এত বাড়ি যাওয়ার কথা বলছিস কেন? তোমার বাড়িতে আর চাঁদ নেমেছে। হোয়াট রাবিশ। এরোজ বিরক্তি নিয়ে বিড়বিড় করে নায়েলের দিকে মনোযোগ দিল। দীর্ঘ 1 ঘন্টা প্র্যাকটিস করানোর পর এরোজ পুলের এক্সিট পয়েন্টে দাঁড়ালো। হাতের স্টপ ওয়াচটি ধরে স্টার্ট পয়েন্টে থাকা নায়েলকে বলল। তোমার টাইম শুরু হচ্ছে এখন। বলার সাথে সাথে নায়েল মাথা ডুবিয়ে সাঁতার কাটতে শুরু করলো। এরোজ খেয়াল করলো নায়েলের মাঝে যে তার অদম্য ইচ্ছা। চাইল্ড কেয়ার থেকে এনে নায়েলকে প্রি স্কুলে ভর্তি করানো হয়েছে শুধুমাত্র তার প্রোগ্রেস দেখে। সে সবকিছু এতটা মনোযোগ আর ডেডিকেশনের সাথে করে যে সেখানকার কর্তৃপক্ষরা সাজেস্ট করেন ওকে স্কুলে ভর্তি করানোর জন্য। ইংরেজি ভাষাতেও সে এখন অনেক দক্ষ। সবচেয়ে বড় কথা, সে এখন কানাডিয়ানদের বলা 50% কথোপকথনই বুঝতে পারে আর নিজেও বলতে পারে। তবে নেটিভদের মতো এখনো হয়ে ওঠেনি। বুকে ছোট্ট মাথাটা ঠেকতে এরোজ স্টপ ওয়াচটার দিকে তাকালো। 50 সেকেন্ড দেখতে তার মুখে হাসি ফুটে উঠল। নায়েল চেঁচিয়ে উঠল নিজেকে 50 সেকেন্ডের মধ্যে পুল ক্রস করতে দেখে। এরোজ তার গাল আঁকড়ে ধরে বলল। এই তো আমার মা পেরে যাচ্ছে। যাও, এবার টার্গেট থাকবে 49 সেকেন্ড। ওকে ওকে। নায়েল দৃঢ় কণ্ঠে বলেই আবারও ছুটল স্টার্ট পয়েন্টে এবং একদম 49 সেকেন্ডে এসে তার মাথা ঠেকলো এরোজের বুকে। এমন করতে করতে বাবা মেয়ে 46 সেকেন্ড পর্যন্ত এসে থামলো। আগামীকাল আবার প্র্যাকটিস করবে। নায়েলের উল্লাসের শেষ নেই। এরোজ তাকে পুল থেকে তুলে ছোট্ট একটা বাথরুম পরিয়ে নিয়ে এগিয়ে গেল চেঞ্জিং রুমের দিকে। যেতে যেতে বলল। তুমি এখন নিশান্ত চাচুর সাথে বাড়িতে যাবে। ওকে, গিয়ে খাবে। পাপার কিছু কাজ আছে, সেটা করে বাড়ি ফিরতে একদম সকাল হয়ে যাবে। নায়েল ঘন ঘন মাথা নেড়ে বলল। ওকে। এখন আর তার কষ্ট হয় না এখানে থাকতে, বরং অভ্যাস হয়ে গিয়েছে। মাসুমা বেগম বাংলাদেশে চলে গিয়েছেন ভিসার মেয়াদ শেষ হতে। একবার ভিসার মেয়াদ শেষ হওয়ার পর বাড়ানো হয়েছিল, কিন্তু এবার আর বাড়ায়নি। রোজ কানাডায় থাকার কারণে রোজ নায়েলকে সামলে নিতে পারবে। কিন্তু ওদিকে মৌনতার বাবার খুব প্রয়োজন ছিল। তার মায়ের কথা মতো নায়েলকে পাঠিয়ে দিয়ে রোজ কাজ শেষে 11টা নাগাদ হাসপাতালে পৌঁছালো। হেমাটোলজি ইউনিটে উঠতেই দেখতে পেল লীরাকে কিছু নার্সের সাথে। এরোজকে দেখে লীরা তার পথ অনুসরণ করলো। এরোজ পকেটে হাত ঢুকিয়ে চলতে চলতে এক পলক পিছু ফিরে দেখলো লীরাকে। বলল। তুমি কি জানো আমি তোমার কাছে খুব কষ্ট পেয়েছি?
লীরা ভ্রু কুচকে বলল, কোন কাজে? তুমি কারো মন ভেঙে দিয়েছো, অথচ সেটা তোমার মনেও নেই। তুমি একটা পাষাণ লেড়া। আমার বিয়েতে তুমি কি করে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে যেতে পারো? আমার মন ভেঙে চোরমার করে দিয়েছো তুমি। খুব কষ্ট পেয়েছি। লীরা চলন্ত পা থামিয়ে বড়সড় নেত্রে তাকালো অত্যন্ত গম্ভীর মুখ পানে। এরোজও পা থামিয়ে দিল, কাজ ঝাঁকিয়ে বলল, কি অবাক হলে কেন? সেদিন যদি আমার বিয়ে না থাকতো তবে আমি তোমার বয়ফ্রেন্ডকে পিটিয়ে হাত পা ভেঙে দিতাম, আমার সুইট হার্টের হাত ধরে হাঁটার অপরাধে। এরোজের চোখে মুখে তখনও ভরপুর সিরিয়াসনেস দেখে লীরা তেতে উঠল। তার উপর নিজের হাতের নাইফটা ওর দিকে তাক করে বলল, তোমার পেট ফুটো করে দিব আমি। তুমি গম্ভীর মুখে আমার সাথে মজা করছো? এরোজ সহসা নিজের মেকি গাম্ভীর্যতা ভেঙে খিকখিক করে হেসে উঠল, চোখ টিপে বলল, আমি 5টা বিয়ে করলেও তুমি আমার সুইট হার্ট থাকবে লীরা। ক্যারেক্টারলেস। লীরা বিরক্তি নিয়ে আওড়ালো। এরোজ গা দুলিয়ে হাসতে হাসতে কাঙ্ক্ষিত কেবিনের দিকে এগিয়ে গেল। তবে দরজা খুলতে ভ্রু কুচকে গেল সে। পুরো কামরাটিতে চোখ বুলালো। শূন্য কামরাটিতে থাকা যন্ত্রাংশের পরিবর্তন এসেছে কিছুটা। সে তড়িৎ দরজা আটকে লীরার দিকে তাকালো, উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, হে লীরা, হোয়ার ইজ মৌন? লীরা মুচকি হেসে কাজ ঝাঁকিয়ে বলল, ওয়ার শি শুড বি। এরোজ বিভ্রান্তি নিয়ে তাকালো। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পর থেকে আজ 6 মাস। মৌনতা একটু একটু করে রিকভারি করছিল। আগামীকাল তার ফাইনাল টেস্ট। তার দেহে একটা সিঙ্গেল ক্যান্সার কোষ অবশিষ্ট আছে কিনা তা পরীক্ষা করা হবে। সে বলল, তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ডক্টরের সাথে দেখা করো, যা বলার সে বলবে। এরোজ অপ্রস্তুত ছুটে ডক্টরের কাছে গেল। হন্তদন্ত জিজ্ঞাসা করলো, ডক্টর, হোয়ার ইজ মৌন? আশ্চর্যের বিষয় হলো ডক্টর একই জবাব দিল। হেয়ার শি শুড বি। সে কাজ ঝাঁকিয়ে বলেই মুচকি হেসে একটা ফাইল এগিয়ে দিল। এরোজ অবুঝ পানে চেয়ে দ্রুত ফাইলটা খুলল এবং খুলতেই তার দেহ সর্বশান্ত হয়ে গেল। দৃষ্টি আটকে গেল নেগেটিভ ছোট্ট ওই শব্দটিতে। সে জানতো ফলাফল এটাই হবে, কিন্তু এটা জানতো না এই ছোট্ট শব্দটির মাঝে তার গোটা জীবনের সব সুখ লুকিয়েছিল। ডক্টর বললেন, মৌনতা এখন কমপ্লিট রেমিশনে আছে। আমি বলছি না সে একদম সুস্থ হয়ে গিয়েছে আগের মতো। ট্রান্সপ্ল্যান্টের পর প্রথম 1 থেকে 2 বছর ক্যান্সার ফিরে আসার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। যদি মৌনতা আগামী 5 বছর কোনো রকম ক্যান্সার কোর্স ছাড়াই সফল হয়ে পার করতে পারে, তখনই তার নামের পাশ থেকে ক্যান্সার রোগী শব্দটা মুছে ফেলা হবে এবং তাকে অফিসিয়ালি সম্পূর্ণ নিরাময়যোগ্য ঘোষণা করা হবে। 5 বছর পার হয়ে গেলে তার এই ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা একজন সাধারণ মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনার সমান হয়ে যাবে। আমি প্রার্থনা করব মৌনতা বিগত 1.5 বছরের মতো আগামী 5 বছরও জিতে যাবে, কারণ তার পাশে তুমি আছো। ডক্টরের দৃঢ় বিশ্বাস এরও চলচল নেত্রে স্মৃত হাসলো, লঘু স্বরে বলল, আগামী 5 বছর কেন, আগামী 60 বছর আমার মৌন সফলভাবে বাঁচবে ডক্টর। অবশ্যই বাঁচবে। ডক্টর তার কাজ চাপড়ে বলল। এরোজ নির্বাক অনুভূতি দমাতে দমাতে আছড়ে পড়ল ডক্টরের বুকে। ফিসফিসিয়ে বলল, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ ফর 1.5 ইয়ার। দ্যাটস মাই ডিউটি ম্যান। এরোজ সায় জানিয়ে ডক্টর থেকে বিদায় নিয়ে ছুটল এক অতি পরিচিত গন্তব্যে। যে গন্তব্য তার অতি পরিচিত হলেও দৃশ্যটা হয়তো অপরিচিত হবে, ভীষণ অপরিচিত। তার ক্ষিপ্র কদম গতি হালার ঠিক নিজের ঘরের বসার ঘরে এসে। এক পাশে সোফা আর এক পাশে কিচেন, আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলল এরোজ। তন্মধ্যে কর্ণকুহরে আন্দোলিত হলো টুংটাং আওয়াজ। এরোজ হাঁপাতে হাঁপাতে ঘাড় কাত করে তাকায় ঠিক তার নিজের বাম পাশে থাকা কিচেনের পানে। ওয়ার্ম লাইটের মৃদু আলোয় মেরুন রঙের শাড়ি পরিহিত এক বধূ ভীষণ মনোযোগ সহকারে রান্না করছে। অ্যাডাম স্যাপেলটি মৃদু শব্দ তুলে উপর নিচ হলো। এরোজ ক্ষীণস্বরে ডাকলো, হ্যাঁ। কারোর ডাকে নিমগ্ন চিত্তে রান্না করা বধূটি চোখ তুলে তাকালো। ভীষণ অভ্যস্ততার সাথে মৃদু হেসে বলল, হ্যালো, কখন এলেন? খিদে পেয়েছে, খাবার দিব? এরোজের চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়ালো সেই গিন্নির ন্যায় আদুরে কণ্ঠে। সে বাহুতে চোখ মুছতে মুছতে লম্বা লম্বা কদমে এগিয়ে গিয়ে কিচেনে ঢুকলো। ব্যস্ত নারীটির সকল ব্যস্ততাকে উপেক্ষা করে তাকে টেনে পাশে থাকা টুলে বসালো। টুলে বসে মৌনতা প্রশ্নবিদ্ধ নয়নে মুখ তুলে তাকালো অশ্রু ভেজা মুখ পানে। জিজ্ঞাসা করলো, কি? এরোজ নির্বাক চোখে চোখ রেখে হাঁটু গেড়ে বসলো। কৌতূহলী মৌনতা প্রশ্ন ভুলে হেসে উঠল যখন বলিষ্ঠ দেহের পুরুষটি ঠিক আদুরে একটা ছোট্ট পুতুলের ন্যায় তার নিজের কপাল এগিয়ে দিল তার দিকে। মুখ ফুটে একটুও বলতে হয় না আবদারগুলো। সে হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় রুক্ষ দাড়িযুক্ত গালটি। আলতো স্পর্শে নোনা জল
গুলো মুছে নিয়ে ললাট বরাবর ঠোঁট ছুঁয়ে দিল। ঠিক যেমন আদুরে আবদার ছিল, তেমনি আদুরে ভাবে মৌনতা সব নীরব আবদারগুলো পূরণ করলো। একে একে 2 গাল 2 চোখের পাতা, নাকের ডগা সহ থুতনি ছুঁয়ে গেল রুক্ষ খড়খড়ে ওষ্ঠদ্বয়। নীরব আবদার পূরণ করে সরে আসতেই এরোজ তার হাত চেপে ধরলো। অশ্রুসিক্ত নয়ন তুলে তাকাতেই মৌনতা ভ্রু নাচালো। আর কি চাই? এরোজ নিরুত্তর আবার তার কপালে গিয়ে দিল। মৌনতা হতাশা সুরে বলল, আরও? এরোজ এবারেও জবাব দেয় না। ষাঁড় গরুর মতো নিজের কপাল ঠেলে দিল নারীটির ওষ্ঠপানে। মৌনতা ফিক করে হেসে উঠল তার কাণ্ডে। 2 গাল চেপে ধরে বলল, গরুর মতো গুতোগুতির স্বভাব আপনার কবে যাবে? মুখে বলতে পারেন না? তেরা মানুষ, মুখে বললই না। মৌনতা ও নীরব আবদার নীরবেই পূরণ করলো। বলল, হয়েছে নাকি আরও লাগবে? জবাবে 2টো হাত মৌনতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। বুকে একটা মাথা ঠেকতে মৌনতা ধরফরিয়ে উঠল। কর্ণকুহরে আন্দোলিত হয়ে অদ্ভুত প্রেমময় কিছু শব্দ বুনন। এরোজ ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল, আই উইশ আপনার ঠোঁট সর্বক্ষণ আমার কপাল ছুঁয়ে থাকতো। মৌনতা ম্লান হেসে নিজেকে সামনে নিয়ে কম্পিত হাতে বুকে জড়িয়ে নেয়। মাথাটিকে কাটা কাটা চুলে নরম হাতের স্পর্শ পেতে এরোজ ঠোঁট কামড়ে কান্না আটকালো। ফিসফিসিয়ে বলল, মৌন, আপনি কি জানেন বাস্তবতা স্বপ্নের থেকেও বেশি সুন্দর? আমি কখনো আপনার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতে পারবো এটাই ভাবতে পারিনি, অথচ আজ আপনি আমার স্ত্রী, আমি আপনার বুকে। আমরা জিতে গিয়েছি মৌন, আপনি কি শুনেছেন? আমরা জিতে গিয়েছি, আর কেউ আপনাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না, আর কোনো কিছু আপনাকে দুঃখ দিতে পারবে না। মৌনতা নীরবে দেখতে লাগলো তার মতো একটা কঙ্কালসার মানুষকে চিরতরে পেয়ে যাওয়ার আনন্দে ক্রন্দনরত এক পুরুষকে, যেখানে সে শত চেষ্টা আর সৌন্দর্য দিয়েও একজন পুরুষকে আটকে রাখতে পারেনি। পুরুষ মানুষে এত ভেদাভেদ রয়েছে, জানলে সে এত সহজে কখনো কাউকে ভালোই বাসতো না, সারা জীবন মানিয়ে কাটিয়ে দিত। এরোজের বিজয় উল্লাসটুকুই ওই বুকেই কেটে গেল। মৌনতা দূরে ঠেলে দিল না, দূরে ঠেলে দেওয়ার কোনো কারণ অধিকার পেল না। খাবেন না? মৌনতা মাথায় হাত বুলাতে বুলাতে বলল। এরোজ চোখ তুলে তাকালো নারীটির মুখ পানে। নাকে জলজল করা হীরের নখটি জানান দেয় নারীটি তার নামে সৌন্দর্যে সেজেছে। মৌনতা তার দৃষ্টি অনুসরণ করে বলল, কেমন লাগছে আমায়? এরোজ অশ্রুসিক্ত নয়নে চমৎকার হেসে বলল, একদম মিসেস এরো শিকদারের মতো। মৌনতা ঠোঁট ছাড়িয়ে নীরবে হাসলো, দৃষ্টি সরিয়ে বলল, খেয়ে নিন। আপনি রান্নাঘরে কেন? মৌনতা আঁচল কাঁধে তুলে দিয়ে দুর্বল টেহ টেনে তুলল টুল থেকে। স্টোভে বসানো খাবার দেখতে দেখতে বলল, শুধু দেখতে মিসেস এমরো শিকদার হলে হবে? কাজেও তো হতে হবে। এরোজ চোখ মুছতে মুছতে বলল, কাজ করা লাগবে না। জীবনের অর্ধেক সময় পরীক্ষা দিতে দিতে আর অর্ধেক সময় যদি কাজ করেই কাটিয়ে দেওয়া লাগে, তবে একে অপরকে ভালোবাসবো কবে? বাংলাদেশ থেকে এসে হেল্পিং হ্যান্ড রাখবো, আর আপনি শুধু আমাদের বাবা মাইকে ভালোবাসবেন, আর কোনো কাজ নেই। মৌনতা খিলখিলিয়ে হেসে উঠল তার কথা। এরোজ গুরু গম্ভীর কণ্ঠে বলল, আম সিরিয়াস। পেটে ইট বেঁধে ভালোবাসবো? একদম ভোরে উঠে দুজন রান্না বান্না করব, আর বাকি দিন চুপ করে বসে থাকবো। আর আপনার জব? সপ্তাহে 3 করব, তাতেই জীবন ভেসে যাবে। মৌনতা নীরবে হাসলো বলিষ্ঠ এক সুপুরুষের সিলি কথায়। আমার প্রিন্সেস কোথায়? ওপরে নিশান্ত, নাভিলা, নিভা রোজের ঝগড়া দেখছে। ঝগড়া কেন করছে? নিশান্ত রোজ ঝগড়া করছে কিছু একটা নিয়ে। আজ ওরা সবাই এখানে থাকবে। এরোজ লিভিং রুমে গিয়ে গলা উঁচিয়ে হাঁক ছাড়লো, এই বাদরের ছানাগুলো নিচে নাম, খেতে আয়। আমার অসুস্থ বউকে দিয়ে কাজ করিয়ে নিজেরা ওপরে বসে বিলাসিতা করছিস। 2 মিনিটের মাথায় 5টা মাথা রেলিং আঁকড়ে ধরে মাথা নিচু করে তাকালো। নিশান্ত চঞ্চল কণ্ঠে বলল, ব্রো, সারপ্রাইজ। তোর সারপ্রাইজের কথা পড়ি, এটা আমারও সাধনার ফল। আমি জানতাম। নিচে নাম। পরপরই রোজের উদ্দেশ্যে বলল, তুই রান্না করতে পারলি না? আমার বউ হাসপাতাল থেকে ছুটি পেয়েছে মাত্র। রোজ খেকিয়ে উঠে বলল, রান্না করারই বা কী প্রয়োজন? আমি বারণ করেছিলাম মনুবউকে, কিন্তু সে শোনেইনি। সে তার প্যারে লাল আর তার স্বামীর জন্য রান্না করবে নিজ হাতে। মৌনতা আর চোখে কঠিন দৃষ্টি ফেললো রোজের দিকে। এরোজও আর চোখে চেয়ে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু রান্না করার প্রয়োজন নেই কেন? খাবো কি তোর মাথা? কেন? আমি বাইরে থেকে খাবার অর্ডার করতাম। এটা তুই তোর শ্বশুর বাড়ি গিয়ে বলিস। যেই পথে নেবে সেই পথে আবার ফিরিয়ে দিয়ে যাবে তোকে। আমার শাশুড়ি বলেছে আমার রান্না করা লাগবে না। রান্না করা একটা আর্ট, সবাই পারেন না। তোর মতো গর্ধব তো আরো পারবে না। নিচে নাম এখন। রান্না না হয় করা লাগে না, কিন্তু খাওয়াও কি লাগে না?
নামছি। এই সীমান্তকে আমার সাথে কথা বলতে বারণ করো ভাইজান। একে তো ঘটে ব্রেনি, উপরন্তু ও গায়ে পড়ে ঝগড়া করে। ব্যাস এতটুকু শুনতেই নিশান্ত রেগে মেগে গেল রোজের উপর। আরও এক দফা ঝগড়া বাঁধতে দেখে এরোজ বিকট আওয়াজে ধমক দিয়ে বলল, সব কটাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিব, কিন্তু এরপর আগামী 7 দিনে ওই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না, সেই ব্যবস্থাও করব। সেই হুমকিতে সকল একটু দমলো। এরোজ তাকালো কোমরে হাত দিয়ে থমথমে দাঁড়িয়ে থাকা মেয়ের পানে হাঁটু গেড়ে বসে জিজ্ঞাসা করলো, আপনার কি হলো? মাম্মা আবার কবে চলে যাবে হসপিটালে? এরোজ স্মিত হেসে বলল, আর কখনো যাবে না। নাইলের চোখ বড় বড় হয়ে গেল। সে চিৎকার করে বলল, সত্যি? আজকে থেকে মাম্মা তুমি আমি একসাথে থাকবো সব সময়। নাইল পিটপিট করে চাইলো, বলল, আমরা সব একসাথে করবো। এরোজ মাথা নেড়ে সাই জানালো। দৃষ্টিতে সতর্কতা, কণ্ঠে মৃদু জড়তা। সে ঠোঁট দিয়ে জিভ ভেজায়। 5 বছরের নাইল যথেষ্ট বড় বাবা মাকে এতটুকু বোঝার জন্যে। সে কি তাকে আর মৌনতাকে একসাথে এক ঘরে মেনে নিতে পারবে? সে ক্ষীণস্বরে বলল, এখন থেকে মাম্মা, ছোট পাপা আর তুমি একসাথে থাকবো, একসাথে খাবো, একসাথে ঘুরতে যাব, একসাথে তোমার স্কুলে যাব। ও ওয়াও, আমরা সব একসাথে করবো। নাইলের উচ্ছ্বসিত কণ্ঠ হলেও এরও চুপসে গেল ছোট পাপা শুনে। নাইল কালে ভদ্রে তাকে পাপা, আবার কখনো ছোট পাপা বলে ডাকে। ছোট্ট মেয়েটা যে জানে না তার গোটা জীবন বদলে গিয়েছে, তবু সে মন খারাপ করে না। একদিন সে অবশ্যই নাইলের ছোট পাপা থেকে পাপা হয়ে উঠবে। সে মাথা নেড়ে তাকে কোলে নিয়ে টেবিলের দিকে এগিয়ে গেল। রোজ খাবার পরিবেশন করছে মৌনতা। বলল, নাইল, মাম্মার কাছে এসো, মাম্মা খাইয়ে দেবে। নাইল হাসি মুখে মায়ের কাছে চলে গেল। দীর্ঘ 6 মাস পর মেয়ের মুখে খাবার তুলে দেওয়ার সামর্থ্য হলো মৌনতার। সে তিত্তির করে কেঁপে ওঠা ঠোঁট কামড়ে ধরে জোরপূর্বক ভুলতে চায় পেছনকার সকল যন্ত্রণা। এখন শুধু সুখ আঁকড়ে ধরে বাঁচবে সে। খাওয়া শেষ হলে রোজ টেবিল গুছিয়ে নিচ্ছে। মৌনতা দেখে মনোযোগ সহকারে কাজ করতে থাকা ননদকে বলল, তুমি যে বরকে ছেড়ে আমার কাছে পড়ে আছো, তাতে সে কিছু বলে না? বরের থেকে আমার মৌন বউ আগে আমার জীবনে সুখ হয়ে এসেছে। আমার মৌন বউয়ের জন্য এমন বরকে আমি দিনে 3 বার ভুলতে পারবো। বরমশাই কখনো ভালোবাসা নিয়ে সন্দেহ করে না? আমি সকাল বিকাল রোজ নিয়ম করে তাকে ভালোবাসি না বলি, আর সে এটা মনে প্রাণে বিশ্বাস করে। সন্দেহ করার কিচ্ছু নেই। রোজ নির্বিকার বলল। মৌনতা ম্লান হেসে বলল, এটা কেমন? কেমন মানে কি? তুমি তৃষানকে ভালোবাসো না? রোজের হাতের কাজ থেমে যায়। সে অলস দেহে ঘাড় কাত করে বলল, এসব ভালোবাসায় আমি বিশ্বাস করি না। জীবন আমায় ঠিক তখন প্র্যাকটিক্যাল হতে বাধ্য করেছে, যখন আমার জীবনে ভাই তার স্ত্রীর সাথে প্রতারণা করেছিল। তাই যে আমার সুখ দুঃখ যৌবন বৃদ্ধ বয়স এবং মৃত্যুর আগ পর্যন্ত আমার হাত ধরে পাশে থাকবে, আমি তাকে আমার ভালোবাসা হিসেবে ধরে নেব। আর এই গোটা জীবন কি ভালোবাসা ব্যতীত কাটিয়ে দেবে? স্রোতের সাথে তাল মিলিয়ে চলবো। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেব, দুঃখের বিনিময়ে দুঃখ দেব, ঘৃণার বিনিময়ে ঘৃণা দেব, রাগের বিনিময়ে রাগ দেব। কখন এত কঠোর হলে? মৌনতা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো। রোজ স্মিত হেসে বলল, যখন তোমায় মৃত্যুর সাথে লড়তে দেখেছি। সবাই এক হয় না রোজ। আমি জানি, আর জানি বলেই তাকে বিয়ে করার জন্য রাজি হয়েছি। সে তোমার ছোটবেলার ভালোবাসা ছিল। তার প্রতি ওই অনুভূতিটুকুই আমায় আজ বাধ্য করেছে তাকে বিয়ে করার জন্য। মৌনতা দীর্ঘশ্বাস ফেলে ডানে বামে মাথা নাড়ল। তার ছোট্ট রোজ অচিরে অনেক বড় হয়ে গিয়েছে। হয়েছে, আর পরিষ্কার করতে হবে না, ঘুমাতে চলো। মৌনতা সিঁড়ির দিকে পা বাড়াতেই রোজ পিছু ডাকলো, মৌনবু। মৌনতা ফিরে তাকালো। চোখে চোখ পড়তেই রোজ মৃদু হেসে জিজ্ঞাসা করলো, তুমি কি ভালোবাসতে পেরেছো ভাইজানকে? সহজ একটা প্রশ্ন, অথচ মৌনতার চোখের পাতা ক্ষীণ পল্লব কেঁপে উঠল। মৌনতার দৃষ্টি চঞ্চল হতে দেখে রোজ ম্লান হাসলো। তার থেকে তার মৌন বউকে কে ভালো চিনবে? 6টা বছর সে দেখেছে মৌনতাকে। 6টা বছর সে দেখেছে মৌনতা কাউকে কতটা নিষ্ঠার সাথে ভালোবেসেছে। সবটা ভোলা এত সহজ হলে নারী অনুভূতিতে বলিয়ান বাক্যটি ভীষণ বানোয়াট হতো। সে পুনশ্চ বলল, ভালোবাসতে পারোনি? মৌনতা অস্থির দৃষ্টি ফেলে সিঁড়ির রেলিং আঁকড়ে ধরল। বলল, ভালোবাসতে পারিনি, কিন্তু তার মানে এটাও নয় যে আমি সেই মানুষটাকে এখনো ভালোবাসি। সবচেয়ে বড় কথা হলো ভালোবাসা এত সহজ একটা শব্দ হলো আমারই পরিণতি হতো না। তবে এগুলো কি? পুনরায় রোজের প্রশ্নে মৌনতা চোখ তুলে তাকালো। মৃদু হেসে বলল, আমি কাউকে জোর করতে পারি না আমার হয়ে থেকে যাওয়ার জন্য, কিন্তু যে আমার হয়ে থাকতে চায় তাকে আগলে নিতে পারি।
আর আমি সেটাই করছি। রোজ টলটল নেত্রে বলল, কিন্তু ছোট ভাইজানের থেকে বেশি কিছু ডিজার্ভ করে মনোবু। সে গোটা আমিটাকেই ডিজার্ভ করে না রোজ। মৌনতা আর্তনাদের সুরে বলল, কিন্তু তুমি তার সুখ। আমি তার সুখ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছি। তুমি সফল হও। জীবনটা ছোট্ট মনোবু, যাকে ভালোবাসার তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসো। মৌনতা অশ্রু ভেজা নয়নে চেয়ে বলল, একজনকে তো বেসেছিলাম, কিন্তু বিনিময় বড্ড ভয়ঙ্কর ছিল রোজ। সেই ভালোবাসা ভুল মানুষকে জুড়েছিল, কিন্তু সঠিক মানুষকে ভালোবেসে তুমি বিশ্বাসঘাতকতা পাবে না মনোবু। ছোট ভাইজানকে ভালোবাসতে কার্পণ্য করো না। মৌনতা নতশীল মাথা নাড়ল। সে কার্পণ্য করবে না, একটুও করবে না। ভুলগুলো আঁকড়ে ধরে সুখকে পায়ে ঠেলে দেবে না। সে দ্রুত কদমে উপরে উঠে গেল। রোদ সেদিকে চেয়ে রইল। ফোনের টোন বাজতেই তার ধ্যান ভাঙে। সে দীর্ঘশ্বাস ফেলে ফোনের দিকে তাকায়। তাকাতেই মুখে হাসি ফুটে উঠল কারোর বাচ্চা বাচ্চা হুমকিতে। তুমি কেন পাষাণ নারী? কি করে এত মাস যাবৎ তুমি আমি কেড়ে কানাডায় থাকতে পারো? আমি আগে জানলে এয়ারপোর্ট থেকে তোমায় কানাডা কিডন্যাপ করে নিতাম। এবার বাংলাদেশে পা দেওয়ার পরের দিনে আমি তোমায় আমার বাড়িতে তুলে নিয়ে যাব, এই বলে দিলাম। কোনো নিয়ম নীতি বাধা নির্দেশ আমি মানব না। রোজ গা দুলিয়ে হেসে উঠল। সে তিশানকে খুনা করেও জানতে দেয়নি যে সে কানাডায় এত মাসের জন্য যাচ্ছে। এমনি সময় রোজ কখনো নিজের ঘরে ঢুকতে একটু দ্বিধাবোধ করে না, কিন্তু আজ সে নিজের ঘরে পা দেওয়ার সাহসী পাচ্ছে না। নায়েল কিভাবে নেবে এতটুকুই বুঝতে পারছে না। বহুক্ষণ করিডোরে হাঁটাহাঁটি করে রোজ নিজের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। অনেকদিন পর মাকে পাওয়ায় আজ নায়েল মায়ের কাছে ঘুমাচ্ছে। সে ভয়ে ভয়ে দরজার ফাঁক করে উকি দিল। সহসা একটা উল্লাসে ভরা চিৎকার ঠিকরে আসতে রোজ ধরফড়িয়ে উঠল। নায়েল বিছানায় লাফিয়ে উঠে বলল, ওই তো পাপা এসেছে। ওই পাপা, এসো এসো। নাইল তোমায় আর মালমার দোকান ঘরে ঘুমোবো। রোজ ভরকে গিয়ে মিনমিনে স্বরে বলল, ইয়েস, দোকান ঘর। মামার তোমার মাঝে যে ছোট্ট জায়গা থাকবে সেটা দোকান ঘর। সেই দোকান ঘরে নাইল ঘুমোবে আমার কোলে। এসো, তাড়াতাড়ি এসো। রোজ বড়সড় চোখ করে তাকালো। বিছানার এক প্রান্তে শুয়ে শুয়ে মুচকি মুচকি হাসতে থাকা মৌনতার চোখে চোখ পড়তে রোজ ভ্রু নাচালো। মৌনতা হাত নেড়ে বলল, চলে আসুন, নাইল মাম্মা পাপার দোকান ঘরে ঘুমাবে। রোজ তখনও ভীত সন্ত্রস্ত। সে ভয়ে ভয়ে ঘরে ঢুকে দরজা আটকে দিল। বিছানার অপর প্রান্তে গিয়ে বসতেই নায়েল হাত নেড়ে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এখানে ঘুমো, এখানে ঘুমো। রোজ ভদ্র ছেলের মতো ঠিক সেই জায়গায় শুয়ে পড়ল। নায়েল কপাল চাপড়ে বলল, বোকা ছেলে, আলো কাছে এসো। দোকান ঘর হয়নি তো। রোজ কপাল কুচকে আরো একটু কাছে গেল। মৌনতা ঠোঁট চেপে হাসি আটকালো। এই লোক নিজের বাড়িতে নিজের ঘরে চোরের মতো আচরণ করছে। নায়েল এবার বিরক্তি নিয়ে বলল, বোকা ছেলে, বোঝে না কিছু। আলো কাছে এসো। নায়েল এবার নিজেই রোজকে টেনে হিচড়ে মাঝখানে নিয়ে আসলো। মৌনতার বাহুতে বাহু লাগতে রোজ আর চোখে নায়েলের দিকে তাকালো। নায়েল হাতে তালি দিল। ইয়ে হয়েছে। এখন তোমরা হাত সরাও, আমি দোকান ঘরে ঢুকবো। মৌনতার রোজ বাধ্যগত ছেলে মেয়ের মতো নিজের বাহু সরিয়ে নিতে ছোট্ট একটু জায়গা উন্মুক্ত হলো। নায়েল এক লাফে সেখানে ধপ করে শুয়ে পড়ল। মৌনতা ঝাঁকি সামলে বলল, ওরে বাবা, আমার মা দেখি দোকান ঘরে ঝাঁপ দিয়েছে। নায়েল খিলখিলিয়ে হেসে উঠে দোকান ঘরে ঘুমালো। রোজ মুগ্ধ হয়ে গেল ছোট্ট মেয়েটার আদুরে দোকান ঘরের কাণ্ডে। সে কাত ফিরে আঁকড়ে ধরল ছোট্ট উদর। মৌনতাও কাত ফিরে আঁকড়ে ধরল মেয়ের উদর। নায়েল অতি কাছে দুটি মুখ দেখে বলল, দেখছো দোকান ঘর কত মজা। রোজ মৃদু হেসে বলল, দোকান ঘর, তাই মজার বুদ্ধি আমার মা পেল কোথায়? মাম্মা বলেছে দোকান ঘর খুব সুন্দর। আমি এখন থেকে দোকান ঘরেই ঘুমাবো সব সময়। পরপরই ভীষণ উৎকণ্ঠা নিয়ে রোজের দিকে তাকালো। আঙ্গুল উঁচিয়ে গম্ভীর গলায় বলল, এই তুমি ঘুমোবে তো আমাদের সাথে? তুমি না আসলে কিন্তু দোকান ঘর হবে না। বলো ঘুমোবে? রোজ যেন বিনা কষ্টে আকাশের চাঁদ পেয়ে গেল। সে ঘন ঘন মাথা নেড়ে বলল, অবশ্যই ঘুমাবো। এরপর আমরা দোকান ঘর বানাবো আর তাতে আমার নাইল ঘুমাবে। কি মজা! ইয়ে, অনেক মজা। রোজ যে সাথে সাথে নায়েলও চেঁচিয়ে বলল, পুনরায় বলল, তোমরা তাকিয়ে আছো কেন? ঘুমো ঘুমো। এই বাবা, লাইট নিভিয়ে দাও।
এরোজ হাত বাড়িয়ে লাইট নিভিয়ে দিল। ঘুমবাতির আলোয় স্পষ্ট হয় মা মেয়ের মায়া ভরা স্নিগ্ধ মুখটি। এরোজের সকল দুশ্চিন্তা এক মুহূর্তে মিলিয়ে যেতে সে নায়ালের ছোট্ট কাঁধে মাথা রেখে শুয়ে পড়ল। সন্তানের জন্য বাবা মায়ের উষ্ণতার ভরসা হয় জান্নাত স্বরূপ। নায়ালও আজ এমনি বাবা মায়ের উষ্ণতায় বুক ভরা সুখ আর প্রশান্তি নিয়ে এক নিমিষে ঘুমিয়ে পড়ল, কিন্তু দুই জোড়া চোখ তখনও নির্ঘুম তাকিয়েছে। এরোজ ফিসফিসিয়ে বলল, এটা কিভাবে সম্ভব হলো? মৌনতা ঘুমবাতির আলোয় তাকালো ধূসর নেত্রপানে, আধারে কেমন জলজল করছে চোখ দুটো। বলল, আমার মেয়েটা ভালোবাসার পাগল, বাবা মায়ের বাহুতে ঘুমানোর জন্য স্বর্গীয় সুখের মতো। আগে যেগুলো তার স্বপ্ন ছিল, কিন্তু কেউ একজন বলেছে বাস্তবতা স্বপ্নের থেকেও সুন্দর। আমি এটা এখন মনে প্রাণে বিশ্বাস করি, বাস্তবতা অবশ্যই স্বপ্নের থেকেও সুন্দর। তাই আজ আমার মেয়েটা বাবা মায়ের উষ্ণতায় ঘুমাতে পারছে। এরোজ ম্লান হাসলো, আরও জোরালোভাবে আঁকড়ে ধরে নায়েলকে বুকে তুলে নিয়ে বলল, এখন থেকে সেই সব সময় বাবা মায়ের বুকের সাথে তাদের দোকান ঘরে ঘুমোবে। সব স্বপ্নগুলো দ্বিগুণ সৌন্দর্য আর সুখ নিয়ে বাস্তবায়িত হবে। মৌনতা মৃদু হাসলো তার দৃঢ় কণ্ঠে। উপহারস্বরূপ নিজেকে তুলে দিল সেই কাঙ্ক্ষিত বুকটিতে, যে বুকটি তার জন্য এত বছর যাবৎ ছটফট করেছে। বুকের একপাশে কেউ গাল দাবিয়ে শুতে এরও ঝকঝকিয়ে দৃষ্টি নামায়। মৌনতা তার বাম কাঁধে গাল দাবিয়ে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে বাবা মেয়েকে। অনতিবিলম্বে এরোজ নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে আবিষ্কার করলো। সে কি বিস্ময়কর অনুভূতি! এরোজ এক মুহূর্তে ভুলে গেল তার দুর্বিষহ অতীত। অনুধাবন করলো পৃথিবীতে সুখী হওয়ার জন্য এর থেকে অধিক কিছুই লাগে না। ঠোঁটের কোণা ঠিকরে হাসি ফুটে উঠল, অথচ চোখের কার্নিশ ভেজা। তার স্ত্রী সন্তান ভাবতেই মা মেয়েকে আরো দৃঢ়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল এরোজ। এবং দীর্ঘ 8 বছর পর এরোজ মনে হয় আজ প্রথমবার শান্তিতে প্রাকৃতিকভাবে দীর্ঘ সময় আরামের ঘুমালো। মস্তিষ্কে শুধু একটাই ভাবনা, সৃষ্টিকর্তার এই কৃতজ্ঞতা সে প্রকাশ করবে কোন ভাষায়। তার ঠিক 1 মাস পরের গল্প। নায়াল মায়ের হাত ধরে এয়ারপোর্ট থেকে নাচতে নাচতে বের হচ্ছে। মৌনতা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে চিরচেনা মাতৃভূমিকে। মাতৃভূমি চিরচেনা হলেও সম্পর্কগুলো আজ বড্ড ভিন্ন। একদিন এই জায়গাতে সে দাঁড়িয়েছিল এক প্রতারিত মৃত্যু পথযাত্রী হিসাবে, আর আজ সে একই জায়গায় দাঁড়িয়েছে একজন সুখী মানুষ হিসাবে, যার একটা সুখের সংসার রয়েছে, সন্তান রয়েছে, ভালোবাসার মানুষ রয়েছে, যে তাকে চোখে হারায়, যে কিনা পুরো পৃথিবীর বিনিময়ে শুধুই তাকে চাইবে। এরোজ বাংলাদেশে এসেছে স্ত্রী, সন্তান, বোন এবং খালামণিকে নিয়ে। নায়েল আর মৌনতার পিয়ার নিয়ে সকল সমস্যা সে অনেক আগে মিটিয়েছে, সেই কাজ এখনও চলছে। তবে মৌনতা আর নায়েল বাংলাদেশে যেতে পারবে। রোজের বিয়ের জন্যই মূলত এই আগমন। তবে তারা সারপ্রাইজ দিচ্ছে বাড়ির সকলকে। বাড়ির সকলকে জানিয়েছে তাদের ফ্ল্যাট 2 দিন পর। নিশান্ত, নিভা, নাবেলা আর নায়েলের উচ্ছ্বাসের শেষ নেই। বিশেষ করে নায়েল, সে যে তার দাদা, দাদু, বড় পাপা, বড় মা, তানসান ভাইজানের সাথে থাকতে পছন্দ করে। আবার নাকি তাদের দুটো পুচকে ভাই বোনও হয়েছে। দুপুর 12টা। হেসেল থেকে শাশুড়ির হাতের রান্নার সুস্বাদু খাবারে সুঘ্রাণ ভেসে আসতে বয়ে মুখ গুজে থাকা রূপকথার খিদে পেয়ে গেল। আর পড়তে ইচ্ছে হলো না। তানসান উভয়েরই পরীক্ষার হয়েছে, এমনকি তারা জিপিএ 5ও পেয়েছে। তবে তানসান বোর্ড স্ট্যান্ড করেছে, কিন্তু রূপকথা একদম টেনে টুনে জিপিএ 5। এই নিয়ে কারোর কোনো আক্ষেপ নেই, বরং সবাই ভীষণ খুশি। অসুস্থতা, নবজাতক, যমজ শিশু নিয়ে সে সাহস করে পরীক্ষা দিতে পেরেছিল, এতেই তপবন সন্তুষ্ট ছিল। ভর্তি পরীক্ষার জন্য আটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছে রূপকথা। দায়িত্ব বেড়েছে পর থেকে, পড়াশোনার গুরুত্ব আরও বেড়েছে তার কাছে। ইদানিং সে আর পড়াচুরি করে না। বাচ্চাদের বয়স আজ 4.5 মাস, কিন্তু সে খুব কমই তাদের বাড়ন্ত আচরণ অনুভব করেছে। এমনকি সংসারের দায়িত্ব এখন তার কাঁধে দেওয়া হয় না। বাচ্চাদের সাথে তার সময় কাটানো হয় দুধ খাওয়ানোর সময়, বাকি সময়টুকু তার স্বপ্ন বাস্তবায়নের জন্য দেওয়া হয়। তাকে ডাক্তার হতে হবে। দীর্ঘক্ষণ পড়তে পড়তে কোমরে ব্যথা অনুভব করায় রূপকথা বই বন্ধ করে উঠে দাঁড়ায়। পরনে ম্যাটারনিটি ফ্রক। বাচ্চাদের কান্নার আওয়াজ আসতে সে হেঁটে যায় পাশের ঘরে। ঘরে ঢুকতেই চোখ যায় বারান্দায়, ওখান থেকেই শব্দ আসছে। সে বারান্দায় উকি দিতে মুখে হাসি ফুটে উঠল। বাবা ছেলে দুটো পোর্টেবল বাথটাবে তাথই আর তাসফিনকে গোসল করাচ্ছে। বাচ্চাদের জন্মের পর থেকে বাবা ছেলের দিন কাটে ছোট্ট 2 দুষ্টু ছানার লালন পালনের মধ্য দিয়ে। তাকে খাবার ব্যতীত একটুও বিরক্ত করবে না। তাদের খেলাধুলা, ঘুম, কান্না সবকিছু জুড়ে শুধু তাদের বাবা আর ভাই। বোনকে গোসল করিয়ে বাথটাব থেকে তুলতেই বোন চিৎকার করে কেঁদে উঠল। সেই বিকট চিৎকারে তানসান হতচকিত আবার বোনকে পানিতে বসিয়ে দিল। সাথে সাথে তাথয়ের কান্নার বেগ থেমে গেল। বারংবার বোনের এই কাণ্ডে তানসান কাঁদো কাঁদো নয়নে বাবার পানে তাকিয়ে বলল, বাপ্পা, এই পিচ্ছু তো মস্ত বড় অভিনেত্রী, দেখো কি করছে। তানসান আবারও বোনকে পানি থেকে তুলে দেখালো বাবাকে। পানি থেকে তুলতে সে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। আবার পানিতে বসালেই তার কান্না থেমে গেল। তাপবন হো হো করে হেসে উঠল মেয়ের কাণ্ডে। হাসতে হাসতে ছোট্ট ছেলেকে ভাইয়ের হাতে তুলে দিয়ে বলল, দুষ্ট আমি জান আমার ভাইকে নাও আব্বু, আর ওকে আমার কাছে দাও। তানসান বোনকে বাবার কোলে দিল, তবে এবার আর কাঁদল না।
বাবা তার অতিশয় প্রিয় অবয়ব কিনা, যার অবয়ব আন্দাজ করলেই তার সকল কান্না থেমে যায়। সে রাতভর বাবার গলা চেপে ধরে ঘুমায়। বাবা একটু নড়লেও তার ঘুম ভেঙে যায়। কানসান ভাইকে কোলে নিয়ে ছোট্ট একটা বাথরুম পরিয়ে দিল। ভাই একদম তার প্রতিরূপ, শান্তশিষ্ট, কিন্তু তাথই একটু চঞ্চল আর দুষ্টু। তবে তাদের চোখের মনি ওই দুষ্টু। রূপকথা মৃদু হাসলো নিজের সন্তানদের ভালোবাসায় সিক্ত হতে দেখে। এই জীবনে সে যা পায়নি তা তার সন্তানেরা পাচ্ছে, এর থেকে সুখময় আর কিছুই হতে পারে না। সে গলা খাকারি দিল। আপনাদের গোসল কি এখনো হয়নি? 12টা বেজে গিয়েছে, তাদের ঘুমের সময় হয়ে গিয়েছে তো। তানসান ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ের পানে, বলল, আমরা ঘুম পাড়িয়ে দেব। তোমার কি পড়া শেষ? হ্যাঁ। পরপরই এগিয়ে এসে বলল, ওকে আমার কাছে দাও, তুমি গোসল করে নাও এক্ষুনি। আজ কিন্তু বড় মাছ রান্না হয়েছে, তোমার জন্য কি মাছ ভর্তা বানাবো? গোসল করে ভাত খেয়ে তারপর নামাজে যাও। আচ্ছা। রূপকথা ছেলেকে নিয়ে উঠতে তপবন মেয়েকে টাওয়ালে পেঁচিয়ে উঠে দাঁড়ালো। রূপকথার পানে চেয়ে বলল, আমি ভর্তা বানাচ্ছি, তুমি এদের দুধ খাই ঘুম পাড়িয়ে দাও। আচ্ছা। রূপকথা ছেলেকে নিয়ে নিজের ঘরে গেল। তপবন পিছু পিছু ঢুকে মেয়েকে রূপকথার পাশে শুইয়ে দিল। যার চোখ ছোট ছোট হয়ে আসছে ঘুমে, সে মেয়ের কপাল বরাবর ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমার আম্মি জানে ঘুম এসেছে খুব। রূপকথা, ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দাও তো, ও এখনই ঘুমিয়ে পড়বে। আমার ছোট আব্বুকে আমার কাছে দাও। রূপকথা একসাথে কখনোই দুজনকে ম্যানেজ করতে পারে না। সে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়াতে নিল। তপবন 2 মিনিটে একটা চড়ুই গোসল দিয়ে বের হয়ে পোশাক পরতে পরতে বলল, তুমি তাড়াতাড়ি গোসল করে নিও, দেরি করলে ঠান্ডা লাগবে। রূপকথা সায় জানায়। সিজারের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে প্রচুর। একটু কিছু হলেও তা তিল থেকে তাল হয়ে যায়। তপবন বেরিয়ে ছেলের জন্য ভর্তা বানালো। ছোট 2 সদস্যের আগমনে ইদানিং বড় ছেলেকে খুব কম সময় দেওয়া হয়, অথচ ছেলেটা ব্যক্তিত্ব, চিন্তাধারা, শরীর, উচ্চতার দিক থেকে ক্রমেই তার হাতের নাগাল ছাড়িয়ে বড় হয়ে যাচ্ছে। আর কতদিন বাবার আদুরে বাচ্চা হয়ে বাবার বুকে লেগে থাকবে, আবদার করবে কে জানে। তাই সে চায় যেটুকু সময় সন্তানদের আদর করা যায় করা উচিত। তানসানের গোসলে বেশ সময় লাগে। সে বাথরুম থেকে বের হতেই দেখলো বাবা ভাত মেখে বসে আছে। সে অপ্রস্তুত হলো, এমন করে খাওয়া হয় না অনেক দিন। তার কণ্ঠে পরিবর্তন এসেছে। সে ভাঙা কণ্ঠে বলল, তুমি কেন এনেছো পাপা? তপবন স্মিত হেসে বলল, এই ভর্তা পাপার হাতেই মাখা, আর পাপার হাতে খাওয়াতেই বেশি মজা লাগে। নাও বসে পড়ো। তানসান তোয়ালে শুকাতে দিয়ে এসে বলল, মামার হাতেও এই ভর্তা মজা হয়, আর খেত। বাহ, তবে পাপার বোধহয় প্রয়োজন নেই, পাপাকে এনে অপরাধ করলাম। তানসান বিরক্ত হলো। ও বাবা, সিলি আচরণ করো না। তপবন হেসে উঠল। ছেলের মুখে ভাত এগিয়ে দিতে দিতে বলল, পাপা তোমার সাথে সিলি আচরণ করতেও ভালো লাগে, কিন্তু তুমি কখন যে বড় হয়ে গেলে তা আমি বুঝতেই পারলাম না। আমার তো এখনো ইচ্ছে করে তোমায় জড়িয়ে ধরে ঘুমাতে, নিজের হাতে খাইয়ে দিতে, হাত ধরে স্কুলে পৌঁছে দিয়ে আসি, কিন্তু সবটাই দ্রুত হাতে নাগালে বাইরে চলে গেল, আমি বুঝতেই পারিনি। বাবার মুখটি আচানক ফ্যাকাশে হয়ে যেতে দেখে তানসান মলিন হলো। মলিন মুখে বলল, আমি বড় হয়ে যাইনি, তুমি চাইলে আমি জড়িয়ে ধরে ঘুমাতে পারো, খাইয়ে দিতে পারো, এমনকি চাইলে আমায় কলেজেও পৌঁছে দিয়ে আসতে পারো। তপবনের মুখ উজ্জ্বল হয়ে উঠল। চঞ্চল কণ্ঠে বলল, সত্যি? তুমি লজ্জা পাবে না তো? আমি কি মেয়ে যে কথায় কথায় লজ্জা পাবো? মেয়েরা কথায় কথায় লজ্জা পায়। আচমকা বাবার এমন প্রশ্নে তানসান থতমত খেয়ে গেল। অক্ষিপটে ভেসে উঠল একটি মেয়ের পরিবর্তিত লজ্জালু আচরণ। কাচুমাচু করে বলল, অনেক মেয়েরাই করে। তুমি দেখেছো? পথে ঘাটে তো কতই দেখা যায়। বাহ, তুই পথে ঘাটে এখন মেয়েদের লজ্জা পাও দেখো? আমি তো জানতাম আমার আব্বু বই ছাড়া কলেজ ছাড়া আর কিছু দেখতে চোখে পায় না। তানসানের কান গরম হয়ে উঠল বাবার কথায়। তপবন মুচকি মুচকি হাসতে ছেলের বিপাকে ফেলে তানসান মিনমিনে স্বরে বলল, আমি এগুলো দেখি না, মাঝে মাঝে চোখে পড়ে। অন্ধ তো নই আমি। হ্যাঁ তা তো ঠিক, আমার আব্বু তো অন্ধ নয়, সে মেয়েদের লজ্জা পাওয়া দেখতেই পারে। ফের বাবার রসিয়ে রসিয়ে বলা কথায় তানসান বিরক্তি নিয়ে তাকালো। রেগে বলল, পাপা, তুমি আমার সাথে মজা করছো? তপবন শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, মজা করছিলাম। বাবা ছেলে অনেকদিন পর মন খুলে কথা বলল, সময় কাটালো। তারা রুমে থেকে একত্রে বের হতে অনেকগুলো গাড়ির আওয়াজ শুনতে পেল। এ কি, এত গাড়ি ঢোকার আওয়াজ আসলো কেন? তপবন ভ্রু কুচকে বলেই সদর দরজার কাছে গেল। বাকরুদ্ধ হয়ে গেল। পরপর 3টে গাড়ি থেকে বের হওয়া অতি প্রিয় কিছু অনাকাঙ্ক্ষিত মুখ দেখে। নায়েল বড় পাপাকে দেখতে চিৎকার করে ছুটে আসলো। বড় পাপা সারপ্রাইজ! তপবন অবাকের রেশ দ্রুত কাটিয়ে আছড়ে পড়া দেহটি কোলে তুলে নিল। তপবন, কে এসেছে? নির্জনা বেগম রান্নাঘর থেকে ধীর স্থির বেরিয়ে আসে। নায়েল চেঁচিয়ে বলল, নায়েল এসেছি দাদুমণি। নাইল?
নির্জনা বেগম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন। হতভম্ব তানশান ছুটে গিয়ে আছড়ে পড়ল এরোজের বুকে। ছোট্ট তানশানকে নিজের সমান হতে দেখে এরোজ আফসোসে জর্জরিত কণ্ঠে বলল, আমার তানশান আমার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তানশান তার কথায় ভ্রুক্ষেপ না করে হন্তদন্ত হয়ে বলল, ছোট মা কোথায়? অতিরিক্ত জার্নিতে অসুস্থ হয়ে পড়া মৌনতা দুর্বল নেত্র খুলে তাকায়। গাড়ি থেকে মাথা বের করে হাসি মুখে বলল, আব্বু, এই তো আমি। তানশান হাঁটু গেড়ে বসে তার হাত আঁকড়ে ধরল। তুমি ঠিক আছো তো ছোট মা? মৌনতা তার গালে হাত বুলিয়ে বলল, ঠিক আছি, একটু ক্লান্ত হয়ে গিয়েছে আব্বু, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এসো রেস্ট নেবে। সে মৌনতার হাত ধরে বের করলো। চিরচেনা জমিনে পা দিতে মৌনতার চোখে ভেসে উঠল গোটা এক বিদঘুটে জীবন বৃত্তান্ত। সে একেবারেই, অথচ আজ গল্পটা কত ভিন্ন। মুহূর্তে শিকদার বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল গোটা পরিবারের আগমনে। নিশাত বোনকে জড়িয়ে ধরে হৈ হৈ করে বলল, রোজের বিয়েতে এবার অনেক আনন্দ হবে আপা। কোথায় আমার পুচকো দাদু ভাই আর দিদিমণি কোথায়? তাদের কোলে নেওয়ার জন্য আমি তৃষ্ণার্ত হয়ে বসে আছি। ঘুমন্ত তাথই আর তাসফিনকে জোরপূর্বক তুলে সকলে আদর করা শুরু করলো। রূপকথা সকলের সাথে দেখা করে মৌনতাকে খুঁজলো। তানশান জানালো ছোট পাপা তাকে বিশ্রাম করতে নিয়ে গিয়েছে। এরোজ মৌনতাকে নিজের ঘরে শুইয়ে দিয়ে বলল, বের হবেন না, শুয়ে থাকুন, ধীরে সুষ্ঠে সবার সাথে দেখা করা যাবে। মৌনতা কিছুক্ষণ বিশ্রাম নিল। অন্তঃস্থল উদ্গ্রীব হয়ে আছে রূপকথার বাচ্চাদের দেখার জন্য। লোকে বলে হারিয়ে যাওয়ার পর অনুভব হয় জিনিসটা কতটা মূল্যবান, কিন্তু সে তো আজীবন অনুভব করে এসেছে সন্তান কতটা মূল্যবান। তবে তার থেকে কেন এই ক্ষমতা কেড়ে নেওয়া হলো? সে পানি খেয়ে ধীর স্থির দরজা খুলে বের হলো। বের হতেই চোখ দুটো আপনা আপনি স্থির হয় ঠিক অপর পাশে থাকা বদ্ধ দরজাটির দিকে। যেন বদ্ধ ঘরটির সাথে দাফন করা হয়েছে বিদঘুটে কিছু স্মৃতি, যার তাকালেও বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হয়। সে ধীর কদমে এগিয়ে যায় সিঁড়ির দিকে, কিন্তু যতই ওই ঘরটির দিকে এগিয়ে যাচ্ছে ততই মনে হচ্ছে পুরনো বিদঘুটে সব স্মৃতি তাকে আঁকড়ে ধরছে। সে নিজেকে সামলায়, নেই কিচ্ছু নেই ঘর জুড়ে, সবটা ঘৃণ্য স্মৃতি। সে মাথা ছেড়ে দ্রুত কদমে ঘরটা পার হতে গেলে আকস্মিক তার দৃষ্টি সহ পুরো দেহ থমকে গেল। রুগ্ন দেহটি কেঁপে উঠল সদ্য দরজা খুলে বেরিয়ে আসা হুইল চেয়ারটি দেখে। হুইল চেয়ার টেনে সদ্য ঘর থেকে বের হওয়া ইমরোজের হাত থেমে যায়। সম্মুখে দণ্ডায়মান নারী মূর্তির দিকে চোখ পড়তেই দেহ সর্বশান্ত হয়ে যায়। অস্বাভাবিকভাবে কাঁপতে থাকা অতিকাঙ্ক্ষিত নারীটিকে নিজের ছোট ভাইয়ের বধূ রূপে দেখে অস্ফুট স্বরে বলে ওঠে, মৌন। মৌন। এতটুকু শুনতে মৌনতা তার চোখের সামনে অন্ধকার দেখতে লাগলো। সে ভেবেছিল এটা তার ভ্রম, যন্ত্রণাগুলো এভাবে সশরীরে উপস্থিত হতেই পারে না, কিন্তু সবটা ভুল প্রমাণিত হতে সে আচমকা উদ্ভ্রান্তের মতো দৌড়ে নিচে নেমে গেল। ইমরোজ চেঁচিয়ে উঠল পিছন থেকে, ইমরোজ এই বাড়িতে কি করছে? আব্বু, আমি তো জানতাম তোমরা কোনোদিন একজন চরিত্রহীন লম্পট ব্যক্তিকে নিজেদের বাড়িতে জায়গা দাও না। এরোজ গর্জে উঠে বলল। পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকা তকদির শিকদার গম্ভীর গলায় বললেন, সেটাই করেছিলাম। সহসা এরোজ আরো দ্বিগুণ আওয়াজে গর্জে উঠল, তবে ও কি করছে এই বাড়িতে? এই তোমাদের ন্যায় বিচারের নমুনা? নির্জনা বেগম টলটলে নেত্রে তাকান রাগে কাঁপতে থাকা ছেলের পানে নম্র স্বরে বললেন, বাবার সাথে ঠিক করে কথা বলো এরোজ। আম্মা প্লিজ, এই মুহূর্তে আমায় ম্যানার্স শেখাতে আসবেন না। আমি আপনাদের যথেষ্ট সম্মান শ্রদ্ধা দিয়েই চলি, কিন্তু আপনারা তার মান রাখেন না। তুমি থেকে আপনি সম্বোধন শুনতে নির্জনা বেগমের চোখ ভিজে উঠল। তিনি থমথমে মুখে বললেন, ইমরোজ সড়ক দুর্ঘটনায় নিজের একটা পা চিরতরে হারিয়ে ফেলেছে এরোজ। আমরা ছাড়া ওকে দেখার মতো কেউ নেই। ওর কর্মফল ওকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু দিন শেষে আমরা মা বাবা। তোমরা যে কাউকে ছুঁড়ে ফেলতে পারলেও আমরা মা বাবারা পারি না। আমাদের কাছে সব সন্তান এক। এরোজ রক্তচক্ষু নিয়ে বলল, আপনার সন্তান যখন অপরাধী হলেও এরোজ, ও যথেষ্ট শাস্তি পেয়েছে ওর কাজের জন্য, আর ও এখন বদলেও গিয়েছে, নিজের কাজের জন্য অনুতপ্ত। আর তাছাড়া তোমাদের আসার আগে ও হোটেলে চলে যেত, কিন্তু আমরা তো জানতাম না যে তোমরা আচমকা আজকেই আসবে। তোমাদের ফ্লাইট তো ছিল 2 দিন পরে। এরোজ হাত শক্ত মুঠোবন্দি করে নেয়, অবসাদগ্রস্ত চোখে চেয়ে বলল, আপনাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আম্মা, কিন্তু আপনারা আমাকে সারপ্রাইজ করে দিলেন। আপনারা সব সময় আমার সুখ ছিনিয়ে নিতে পারেন না। কেউ তোমার সুখ ছিনিয়ে নেবে না এরোজ। নির্জনা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন। এরোজ ক্ষিপ্ত কণ্ঠে বিরোধ করে বলল, নেবে। আমি অনেক কষ্টে নিজেকে নাইলের অভ্যাস হিসেবে গড়ে তুলেছি। পুরোপুরি পাপা ডাকে না। ইমরোজকে দেখলেও আমায় ভুলে যাবে,
আমার সাথে কানাডায় যেতে চাইবে না। এরোজের চোখ টলটল করছে রাগে, চোয়াল ভেঙে আসছে ভয় আর কান্নায়। এত কষ্টের পর সুখের ছোঁয়া পাওয়ায় সে এখন ভীষণ ভীতু হয়ে উঠেছে। এই সুখ সে কোনোভাবেই হারাতে চায় না, কিন্তু নায়েলের সাথে কি করে লড়বে? ও যে একটা নিষ্পাপ শিশু। সে ভয়ে রীতিমতো দিক দিশেহারা হয়ে পড়ল। উত্তেজিত হয়ে বলল, আমি এখনই আমার স্ত্রী সন্তান নিয়ে চলে যাব এখান থেকে। এইখানে এক মুহূর্তও থাকবো না। তকদির শিকদার চোখ তুলে তাকান দিক দিশেহারা ছেলের দিকে, আশ্বস্ত করে বললেন, কিছু হবে না এরোজ। ইমরোজ, নাইল কিংবা মৌন কাউকে ছিনিয়ে নেবে না। ও আজকেই চলে যাবে এখান থেকে। তুমি গিয়ে মৌনকে দেখো। এমনটা না হলে কিন্তু আমি বের হয়ে যাব বাড়ি থেকে। আর কোনো দিন পা দিব না এই বাড়িতে, আর না এই দেশে। এরোজ আঙ্গুল তাক করে কঠিন স্বরে বলল। ইমরোজের রক্তিম চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়ালো। ঘর কাঁপানো সেই তীব্র অধিকার বোধ ভরা কণ্ঠ মিলিয়ে যেতে। আমার স্ত্রী সন্তান কতটা অধিকার বোধ সম্পন্ন বাক্য, অথচ তারা কিছু পল আগেও তার পরিবার ছিল, যাদের প্রতি পৃথিবীর সবার ঊর্ধ্বে শুধুমাত্র তার অধিকার ছিল। হুইলচেয়ারের হাতল আঁকড়ে ধরা হাত দুটো থরথরিয়ে কাঁপছে। সেই সাথে সমান তালে ইমরোজের গাল ভিজে যাচ্ছে অসহায়তার আফসোসে। একটা সময় নিজেকে আর আটকাতে পারল না। ইমরোজ চাপা স্বরে গুমরে কেঁদে উঠে বলল, ওরা তো আমার স্ত্রী সন্তান ছিল। আজ কেন ওদের ওপর আমার আর কোনো অধিকার নেই? আমি ওদের ছুতে পারছি না, নিজের করে রাখতে পারছি না কেন? হে আল্লাহ, তোমার দেয়া শাস্তি এতটা যন্ত্রণাদায়ক কেন? আমার পরিবার আমায় ফিরিয়ে দাও প্লিজ আল্লাহ, প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি। ইমরোজ হাউমাউ করে কাঁদছে আর বিলাপ করছে। জীবনের এই মুহূর্তে এসে মনে হচ্ছে ছুরিকাঘাত তো মেনে নেওয়া যায়, কিন্তু নিজের মানুষকে অন্যের হতে দেখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তপবন এক হাতে ছেলেকে দোল দিতে দিতে দরজায় নক করলো। ইমরোজ, আসবো? বারান্দার দরজার সম্মুখে হুইলচেয়ারে বসে থাকা ইমরোজ চোখ মুখ ঠিক করে নেয়। সে অ্যাক্সিডেন্টে সে সৌভাগ্য নাকি দুর্ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেলেও তার বাম পা বাঁচাতে পারেনি, সেটা কেটে ফেলতে হয়েছে। এরপর থেকে হুইল চেয়ারই তার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠল। সে গলা খাকারি দিয়ে বলল, এসো। তপবন ভেতরে ঢুকে প্রলম্বিত এক নিঃশ্বাস ফেলল। অ্যাক্সিডেন্টের পর থেকে সে বদলে যাওয়া ইমরোজকে দেখেছে, গুমড়ে গুমড়ে মরতে দেখেছে। শাস্তির এই সময়সীমা আছে, যেখানে সৃষ্টিকর্তা কঠিন থেকে কঠিন গুনাহ মাফ করে দেয় সামান্য ক্ষমা চাওয়ার বিনিময়। সেখানে তার মানুষ নিতান্তই তুচ্ছ এক জীব। সে নীরবতা ভেঙে কিছু বলার জন্য উদ্যত হলেই ইমরোজ ভীষণ নম্রস্বরে বলল, কারোর জীবনে কোনোরূপ হস্তক্ষেপ করার ইচ্ছা আমার নেই ভাইজান। আমি জানি যা হারানো তা আমি চিরতরে হারিয়ে ফেলেছি, সেটা কোনোভাবেই ফিরে পাওয়া সম্ভব নয়। আমি শুধু 2 দিন আমার মেয়েটাকে কাছে পেতে চাই, যদি তোমরা দয়া করো। বলতে বলতে পুনরায় ইমরোজের গলা ধরে আসলো। কণ্ঠনালীর কাছে দলা পাকানো অসহনীয় ব্যথাগুলোর কারণে আর শব্দ বের হয় না। আজ নিজের সন্তানকে কাছে পাওয়ার জন্য তার অন্যের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে। জীবন এত করুণ কবে হলো? সে কি করে এতগুলো বছর অন্ধের মতো বেঁচেছিল সুখগুলোকে অদেখা করে? পুনরায় ইমরোজের গাল ভিজতে লাগলো অঝরে। ঠিক এই মুহূর্তে এসে তপবনের মনে হলো জীবন ভীষণ জটিল। সে কোন দিকে যাবে? একদিকে একজন বাবার একটু আকুতি, অন্যদিকে একজনের হুট করে পেয়ে যাওয়া সুখের প্রতি তীব্র মোহ। ভাইয়ের নীরবতায় নাকচের আভাস পেয়ে ইমরোজ নিজের চোখের পানি মুছে ফিরে তাকালো। শঙ্কা দূর করে দিয়ে অনুনয় করে বলল, আমি শুধু 2 দিন নাইলের সাথে থাকবো, এরপর আমি হোটেলে চলে যাব। তোমরা আনন্দ করতে পারবে নিজেদের মতো। আমি তোমাদের সুখের মাঝে অসুখ হয়ে আসবো না। অপরাধীর সাথে পাষণ্ডতা করতে পারলেও একজন বাবার আকুতিকে উপেক্ষা করতে পারল না তপবন। তবুও কিছু বলল না, ক্ষীণস্বরে সায় জানিয়ে বলল, আচ্ছা। ঘরের এক কোনায় গুটিয়ে বসে থাকা দেহটিকে সজোরে বুকে জড়িয়ে নেয় এরোজ। হন্তদন্ত হয়ে বলে, লেট হিম গো মৌন। সে আপনার জীবনে কোনো দিন হস্তক্ষেপ করতে পারবে না। আমি আছি না। তবে আপনি কেন এমন করছেন? আপনার শরীর খারাপ হয়ে পড়বে। আপনি নিজের সাথে একটু অন্যায় করতে পারেন না, এতে হিতে বিপরীত হয়ে যাবে। আমাদের একসাথে বাঁচতে হবে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত। শুনেছেন আপনি? কান্না থামান মৌন। মৌনতা তবুও কান্না থামাতে পারে না। রুগ্ন মুখটি লাল হয়ে উঠেছে ভয় আর যন্ত্রণার তোপে। সে হেঁচকি তুলতে তুলতে তোতলাতে তোতলাতে বলল, তাকে দেখলে আমার ভয় করে ইমরোজ। সেই সব দিনগুলো আমার চোখের সামনে ভাসে, যেই দিনগুলো আমি গলাকাটা মুরগির মতো শটফট করেছি শুধু, কিন্তু তার একটু সহানুভূতি হয়নি আমার উপর। আমার মনে হয় সে আমার জীবন থেকে সুখ ছিনিয়ে নেবে। সে আমার নাইলকে নিয়ে যাবে আমার থেকে।
এই এক ভয় এরোজকেও তাড়া করে বেড়াচ্ছে, কিন্তু সে প্রকাশ করলো না। সে আলগোছে ক্রন্দনরত নারীটির দুগাল আঁকড়ে ধরে অজস্র চুমু দিয়ে বলল, নাইলকে কেউ আমাদের থেকে কেড়ে নিতে পারবে না। সবচেয়ে বড় কথা, নাইল আমাদের ছাড়া থাকতে পারবে না। নিজের সন্তানের উপর আপনার বিশ্বাস আছে না? মৌনতা ঘন ঘন মাথা নাড়ালো। তার বিশ্বাস আছে নিজের সন্তানের উপর। এরোজ ম্লান হাসলো। তারও বিশ্বাস আছে নিজের 1.5 বছরের পরিশ্রম ভালোবাসার উপর। এরপরেও যদি তারা হেরে যায় তবে সেটা তার দুর্ভাগ্য হবে। ভরা লিভিং রুমের মাঝে মাথা নুইয়ে বসে আছে মৌনতা। রুগ্ন হাত দুটি মুঠোবন্দি করে পাশে শক্ত চোয়ালে বসে আছে এরোজ। তপবন নম্র স্বরে অনুনয় করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।